এখানেও একটা বসত ভিটে ছিল, সেটাও এখন পড়ে আছে, কিন্তু গাছগুলো রয়ে গেছে তার স্মৃতি হিসাবে। এই যে দেখুন আমের গাছ, আর এখানে একটা ঘোড়া বাঁধা রয়েছে। এই যে ঘোড়া, আশা করি নেই কখনো এই জায়গায় আমি ঘোড়া দেখব। জানি না নৌকাটা করে নৌকাতে যাম, নৌকা ছাড়া যাম না। কত মাস এভাবে? এই 3 মাস। দেখুন বন্ধুরা, আজকের এই প্রখর রৌদ্রে গামছাটা সঙ্গে নিয়ে আসছি। আজকে সেই গামছাটারও বেনিফিট আমি পাচ্ছি। প্রচুর ঘাম ঝরতেছে শরীর থেকে। গাছের এই ছায়ায় আসলাম, পানি খাইলাম, বিশ্রাম নিচ্ছি, আর অল্প অল্প করে শুট নিচ্ছি যাতে ডিহাইড্রেশনে না পড়ি। ভিডিও করতে আসলেই অনেক কষ্টের, ভিডিও করা তো সহজ না। এটাতে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, আর বুদ্ধিও খাটাতে হয়। রাস্তায় হাঁটতেছি, কারণ এখন কিন্তু আপনার গ্রামগঞ্জে সব জায়গায় এরকম সাধারণত মাটির রাস্তা দেখা যায় না। এখন কিন্তু মোটামুটি সব গ্রামেই সব জায়গায় রাস্তা পাকা হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু চর, তাই এখানে অনেক মেঘের ঘনঘটা ঘটেছে। নন্দলালপুর গ্রামটা পার হয়ে আমরা এখন আরেকটা গ্রামের দিকে যাচ্ছি, ওখানকার কিছু দৃশ্য ধারণ করার জন্য। তো ওখানে গেলে আপনাদের আরও কিছু দেখাবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরুন, দেখতে পাবেন। মনে পড়ে ছোটকালের কথা। আমার বয়স যখন 5 বছর, তখন আমি আমার দাদির সঙ্গে দাদির বাবার বাসা গেছিলাম। ঠিক এইরকম রাস্তা ছিল, পাশে কোনো বড় বড় কোনো গাছ নাই যে বিশ্রাম নিব। এত গরম লাগতো, আর বলার উপায় ছিল না। আসলে আজ থেকে আপনার 35 বছর আগের কথা। বাংলাদেশ তো তখন উন্নত ছিলই না, রাস্তাঘাট তো হওয়ার বেশি দিন হয়নি। তো মানুষ এখন তো ভালোভাবেই চলাফেরা করতে পারে। আগের মানুষের জীবনের যে কষ্ট, সেটা না দেখলেই বোঝা যাবে না। যে নন্দলালপুর চরে কি কি আবাদ বাড়ি হয় আপনারা তা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা বেগুন ক্ষেত, সামনেই একটা বাসা। এই যে হয়তো এদেরই এই বেগুন ক্ষেতটা, বেগুন ক্ষেতে বেশ বেগুন ফলছেও, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এই বাসায় একটু ঢুকবো। আমরা এখন এই বেগুন ক্ষেতটি যার, ওনার বাসায় আসলাম। পিপাসার কারণে আমরা এখন এখানে পানি পান করব। দেখছেন বন্ধুরা, এটা
আরও একটা স্বপ্নের ভাঙ্গন, এটাও পদ্মা নদীর ভাঙ্গনের ভয়ে অন্য জায়গায় তাদের ঘরবাড়ি তুলে নিয়ে গেছে, এখন ভিটেটা শুধু পড়ে আছে। এই দর্শক, এই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামটা নতুন উঠছে, নতুন স্বপ্ন বোনা শুরু হয়ে গেছে। আমি এই চরে রাসেল ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো। তো তুমি এই চরে থাকো কেমনে? এখানে তো বিদ্যুৎও নাই। ছিল ভাই এক সময়, মানে বর্তমানে বিদ্যুৎ নায়িকা পানিতে ডেজারে কেটে ফেলাইছে আর কি। পাইব আপনি মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে, কিন্তু বিদ্যুৎ ছিল। ও, তারপরে এখানে তো তোমার যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না, না কষ্ট হয় না? অনেক কষ্ট আবাদ বাড়ি তো এখানেই হয়, এখানকার আবাদ বাড়ি দিয়ে চলে সব। ওই পারে থেকে ভাই ওই পারে থেকেও কিছু আবাদ বাড়ি মানে খরচ বরচ করতে হয়। তা এখানে যে গরুগুলো তোমরা চড়াও, এটা তো একটা বিস্তীর্ণ মাঠ, এখানে তো চড়াতে তো তেমন কোনো অসুবিধা হয় না, তাই না? তোমাদের কয়টা গরু আছে? আমাদের ছোট বড় মিলে 8-10টার মতো। 8-10টা? এখানকার প্রত্যেকটা ঘরেই গরু আছে না? অনেকবার প্রত্যেক বাড়িতে আসছে। তাহলে তো ভালো। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের মতো আরও ভাইরা আছে, তারা এই চরের মধ্যেও কষ্ট থাকলেও সুখ আছে। সুখটা হচ্ছে নিজের কাছে, নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। তো ভয় পাইলে চলবে না, ভয় পাইলেই তো শেষ। মানুষ মরুভূমিতেও বসবাস করে। তো ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকবে না? আচ্ছা, একদম খোলা মাঠ, বিরান ভূমি দেখতে পাচ্ছেন। আর দূর দূরান্তে কিছু ঘর দেখা যাচ্ছে, ঘর বাড়ি। তো দর্শক দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ, এবং আমরা দুই ব্লগার আব্দুল্লাহ ভাই এবং আমি মাহমুদ আজ ভিডিও করতেছি একদম বিরান ভূমিতে। দেখতে পাচ্ছেন দর্শক, জানি না আর কত দূর যেতে হবে আমাদের পরবর্তী একটা গ্রামে। জায়গাটার নাম হচ্ছে চেয়ারম্যানের বাজার। রাস্তাটা বেশি দূর না হলেও আজকের আবহাওয়াটা বেশ কর্কশ, প্রচুর রোদ, আজকে তাপমাত্রাটাও একটু বেশি, 36 ডিগ্রি সেলসিয়াস। আর যে জায়গাটা দিয়ে হাঁটতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, একটা বিরান ভূমি। তবে কিছুটা বাতাস আছে এখন। কিছুক্ষণ আগে আকাশে মেঘ ছিল এবং সেটার মেঘের একটা শব্দ এখন শোনা যাচ্ছে, সেই জন্য হয়তো বা একটু বাতাস পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এই যে বিরান ভূমিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ষাকালে আর থাকবে না এইভাবে। বর্ষাকালে পদ্মার পানি প্রবেশ করবে এবং সেটা নদীর মতোই হয়ে যাবে। এবছর তো দেখলাম এটা বিরান ভূমিতে, এবছর দেখলাম একটা মাঠ, কিন্তু আগামী বছর সেটা নাও থাকতে পারে।
কারণ এই চরগুলো এরকমই হয়, চলাচলের জন্য 2-3 বছরের ভিতরেই চর জেগে ওঠে, আবার পদ্মা নদীতে বিলীনও হয়ে যায়। চলাচলের জন্য দেখুন তাই চরের কোনো গ্যারান্টি নাই যে এটা পরবর্তী বছর থাকবে কিনা। আমি ঠিক 3 বছর আগে আমি এই এলাকায় আসছিলাম। তো যে এলাকাগুলো এখন আমি দেখতেছি নতুন নতুন বাড়িঘর, পুরনো যে বাড়িঘরগুলো ছিল সে বাড়িঘরগুলো ভেঙে অন্যত্র চলে গেছে। এর মূল কারণটাই হচ্ছে পদ্মার ভাঙন। তো দেখতে পাচ্ছেন এই বিরান ভূমিটা অনেক বড়, এরকম আরো বড় বড় বিরান ভূমি আছে, অনেক দূর যেতে হবে, তবে আজকে আর যেতে পারবো না, রাস্তাও অনেক। আর কোনো গাড়িতে কিংবা মোটর সাইকেলে যদি আমি যাই তাহলে এই ভিডিওগুলো করতে পারবো না, তাই বেশি দূর আজকে যাব না। আজকে 2টা গ্রাম আপনাদেরকে দেখালাম, এবং সামনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যানের বাজার। ওখানে একটা বড় গ্রাম আছে, সেটা দেখাবো আপনাদের, একটু ধৈর্য ধরবেন। চেয়ারম্যানের বাজার যাওয়ার জন্য একটা নতুন রাস্তা তৈরি করতেছে। এই যে দেখুন রাস্তাটা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিরান ভূমির মাঝেও একটুকু স্বপ্ন, আর সেটা কি, এই যে দেখেন ধান গাছ। এই বিস্তীর্ণ এলাকায় ধানের আবাদ হয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন সব ধান, এগুলা ধান পেকে একেবারে সোনালি আকার ধারণ করছে। আজকালকের ভিতরে কাটতে হবে, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ধানগুলো ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে পদ্মা নদী, মাঝখানে যে চর, এই চরের মধ্যে এই ধানের আবাদ মানুষ চাইলে কি না করতে পারে আপনারা দেখতেছেন। কথায় বলে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি, পরিশ্রম করলে সৌভাগ্য অবশ্যই বয়ে আনবে, সেটা চরে হোক, সেটা মরুভূমিতে হোক, আর সেটা যতই কষ্টের জায়গা হোক না কেন, পরিশ্রম করতে হবে। চেয়ারম্যানের বাজার এসে গেছি, দেখতে পাচ্ছেন ঠিক কতগুলো ঘরবাড়ি এখানে আছে। এর ঘরবাড়িগুলো পার হলেই চেয়ারম্যানের বাজার। আমার নানি সমপরিমাণ বয়সে একজন আছে, উনি বলল যে এই যে বাড়িঘরগুলো করছে, দেখতে পাচ্ছে যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো ওনার জীবদ্দশায় এই চরটা 3 বার ভাঙছে, আবার জাগছে, আর এনারাও ওইভাবে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, আবার ওইভাবে চর উঠছে, আবার বাড়িঘর তুলছে। কি ঠিক কইছি না? এখন আপনি আপনার মুখ দিয়ে বলেন কতবার ভাঙছে? তার আগে ভাঙছে। তার আগেও ভাঙছে? হ্যাঁ, আমরা চরের ভিতরে আইছি। এই চন্নাশিতে। এখন কত বছর ধরে এখানে আছেন? কবে চলে বোরা করতে পারবো না, আমি তো করতে পারি না। 8 বছর ধরে আছেন নাকি? এর আগে কোথায় ছিলেন, কোনটা চরে? কালকাপুর, বিলাসপুর চিনি।
এই তো। ধরে সিধা ওই দিকে চল হ্যাঁ ওই জায়গায় চর আছে এই চর এই চর গাঙ্গে গাঙ্গে ভাঙে গেছে ওইটা। হ্যাঁ ভাঙছে ওই ভাঙানোর কারণে আবার এখানে চলে আসছে। আবার ওখান থেকে ওই যে সামনে আবার এই চন্নাসিপুর খৈতা কান্দি আমরা জায়গা আছে যদি এটা আবার ভাঙে তাহলে আবার চলে যাবেন খৈতা কান্দি নাসিরপুর। খৈতা কান্দি তার মানে চন্নাসিপুর সদরপুরের আমরা এই যে আপনার বর্ষাকালে চলাফেরা কেমনে করেন? নৌকাটা করে নৌকা দিয়ে চলাফেরা করেন। তাহলে এই যে পাশের যে বাড়িগুলো এগুলো যান কেমনে? নৌকাতে যাম নৌকা ছাড়া যাম না কত মাস এভাবে? এই 3 মাস 3 মাস জানি না 2-3 মাস। আচ্ছা বর্ষাকালে যেহেতু এগুলো সব ডুবে যায় তাহলে গরুগুলোকে কোথায় রাখেন? ওই যে আতালুসা ওই আতালুসা পাশে আপনি গরম ধরে না? তো জীবন সম্পর্কে আর কতটা ধারণা আছে? বাংতে বাংতেই আমার জীবন গেছে যারা আমরা চরে বসবাস করি না, তারা ভালো জায়গায় বসবাস করি, যেখানে নদী ভাঙনের কোনো ইয়া নাই, সমস্যা নাই, যারা আমরা এত কিছু পাওয়ার পরেও শুকরিয়া আদায় করি না। এই যে আলহামদুলিল্লাহ আমার নানির বয়সে একজন, উনি বললো ওনার জীবদ্দশায় কতবার ঘর ভাঙছে, কত স্বপ্ন নষ্ট হয়েছে, কতবার আবার নতুন করে ভাঙছি স্বপ্ন বাদ দিয়ে আরেক জায়গায় আবার ভাঙবে, আবার চলে যাবে। তো এই কষ্টটুকু কতজনে জীবনে করতে পারে? কিন্তু এরা অনেক সুখী। হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকুর করি ওই আল্লাহ যে দেখেন আলহামদুলিল্লাহ বললো। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুকুর রাখছে তো ঠিক আছে, ভালো থাকিয়েন। হ্যাঁ, নতুন স্বপ্ন বুনার জন্য নতুন ভিটা স্থাপন করা, এগুলো হচ্ছে সেই নতুন জায়গায় আবার বাড়িঘর স্থাপন করছে এই এলাকার মানুষজন। আমি এখন এই এলাকারই একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনার সঙ্গে কথা বলবো। ভালো মানে আমি আগে বাড়ি ঘর করছি পরে ও আপনি এখানে প্রথম বাড়ি আমি করছি আমার আগে তো না আমরা আমি যে মানুষটির সঙ্গে কথা বলতেছি ওনার নামেই এই গ্রামটা। দেখুন আগে গ্রামটা দেখুন, ওনার নাম হচ্ছে মান্নান শেখ। ওনার নাম অনুযায়ী এই গ্রামটি এখন পরিচিতি পাইছে। এখানে প্রায় 100টি ঘর আছে। এই 100টি ঘর নিয়েই এখানে মান্নান শেখের গ্রাম। এই গ্রামে প্রত্যেকটি বাড়িতে একটি নৌকা আছে, সেই সাথে হাঁস মুরগি, গরু ছাগল ইত্যাদি এবং শাকসবজির বাগানও আছে। পদ্মা নদীতে মাছ শিকার করার জন্য তারা প্রায় সবাই অভিজ্ঞ। এভাবে তাদের জীবনযাপন চলে। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, এখন যাওয়ার পালা। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, বেঁচে থাকতে হলে সংগ্রাম করতেই হবে, তবেই জীবন ধন্য হবে, এতটুকু বলা যায়। জীবনের মানে কি এটা বুঝতে হলে এরকম জায়গায় ঘুরতে যান, তাহলেই বুঝতে পারবেন জীবনের মানে। বন্ধুরা, আর কথা বাড়াবো না, পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।